বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দুপুর। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা খুবই খুশি যে তোমরা যাবতীয় প্রতিকূলতা অতিক্রম করে তোমাদের ক্লাস এবং শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি আজকে তোমাদেরকে পড়াবো আমি আজকে তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে 52 দিনগুলো নামক যে প্রবন্ধটি রয়েছে, এটি শেখ মুজিবুর রহমান রচনা করেছেন। তোমরা একটু শুরুতেই লক্ষ্য করো, তোমাদের ছবির মধ্যে দেখো এখানে একটি ছবি রয়েছে, একটি রেলির ছবি রয়েছে। এই ছবিতে শুরুর দিকে লক্ষ্য করো যে এক পাশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখা যাচ্ছে, তার পাশে রয়েছে শেখ মুজিবুর রহমান, তরুণ ছাত্রনেতা, তরুণ যুব নেতা, তিনি সেই সময় ছিলেন শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানকে দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে মহান ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। সেই ভাষা আন্দোলনের স্মৃতিগুলো তার এই 52 দিনগুলো লেখায় ফুটে উঠেছে। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। ছেলেরা, তোমরা শেখ মুজিবুর রহমান সম্বন্ধে জেনে এসেছো, পড়ে এসেছো, তো তবুও তোমাদেরকে বলবো যে শেখ মুজিবুর রহমানের প্রথম পরিচয় তিনি হচ্ছেন বঙ্গবন্ধু, অর্থাৎ বাংলা অঞ্চলের মানুষের বন্ধু। তিনি বিশ্বের শোষিত, নিপীড়িত, বঞ্চিত, স্বাধীনতাকামী ও মুক্তিকামী মানুষের বন্ধু। শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, অর্থাৎ তার নির্দেশে, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান কে বলা হয়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অর্থাৎ বাঙালি হাজার বছর ধরে পরাধীন জাতি হিসাবে পৃথিবীর বুকে পরিচিত ছিল, কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তাদের একটি স্বাধীন ভূখণ্ড লাভ করেছে। বাঙালিরা তাদের স্বাধীন অস্তিত্ব এবং পরিচয় নিয়ে দাঁড়াতে পারছে। এই কারণে তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি শুধু বাংলাদেশেরই মহানায়ক নন, তিনি পৃথিবীর মুক্তিকামী মানুষের, স্বাধীনতা প্রেমী মানুষের, দরিদ্র, শোষিত, বঞ্চিত মানুষের মহানায়ক ছিলেন। ছেলেরা, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এই হলো তার মোটামুটি ভাবে পরিচয়। তো আমরা আনুষ্ঠানিকভাবে যদি আমরা তার পরিচয়ের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। শেখ মুজিবুর রহমানের পড়াশোনা শুরু হয়েছিল গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে, গোপালগঞ্জ থেকেই, কিন্তু এরপর তিনি গোপালগঞ্জ মিশন স্কুল থেকে 1941 খ্রিস্টাব্দে মেট্রিক পাশ করেন। মেট্রিক হচ্ছে বর্তমান এসএসসি সমমান। মেট্রিক পাশ করার পর 1944 খ্রিস্টাব্দে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তিনি পাশ করেছিলেন। এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজেই বিএ ক্লাসে ভর্তি হন এবং 1946 খ্রিস্টাব্দে কলকাতা ইসলামিয়া কলেজ থেকেই তিনি বিএ পাশ করেন। সেখান থেকে বিএ পাশ করার পর তিনি ঢাকায় চলে আসেন দেশ বিভাগের পর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। এখানে তোমাদেরকে আমি বলে রাখি, তিনি আইন বিভাগে ভর্তি হওয়ার পর তিনি পড়াশোনা করতেছিলেন, কিন্তু তিনি আসলে ছাত্র জীবনে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। স্কুল ছাত্র অবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। ফলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একটা সময় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনে তিনি যোগদান করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। এই অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময় তার ছাত্রত্ব বাতিল করেছিল। ফলে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সমাপ্ত করতে পারেননি। পরবর্তীতে অবশ্য স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সেই আদেশ বাতিল করে শেখ মুজিবুর রহমানের
ছাত্রত্ব পূর্ণবহাল করেছে। আমরা সে আলোচনায় যাব না। ছেলেরা, শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা তোমাদেরকে বলে রাখি যে তিনি যখন কলকাতা ইসলামিয়া কলেজের তিনি যখন গোপালগঞ্জ মিশন স্কুলের ছাত্র ছিলেন, ওই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শ্রমমন্ত্রী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এক সময় এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ ভ্রমণে গিয়েছিলেন। তো সেই সময়ে এই তরুণ ছাত্র শেখ মুজিবুর রহমান এই শ্রমমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদ রোধ করেছিলেন এবং তার স্কুলে, তার বিদ্যালয়ের যে ভাঙ্গা ছাদ ছিল, এটা মেরামত করার জন্য তিনি জোর দাবি করেছিলেন। তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বুঝতে পেরেছিলেন যে এই ছেলে পরবর্তী সময়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হবে, যে যা এত বড় সাহসী ছেলে যে মুখ্যমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর পদ আটকে দিয়েছে। তো শ্রমমন্ত্রী ওই সময় তাকে একটা চিরকুট লিখে দিয়েছিল এবং সেখানে বলা ছিল যে তুমি কলকাতা আসলে আমার সঙ্গে দেখা করো। শেখ মুজিবুর রহমান পরবর্তী জীবনে তিনি এই চিরকুট নিয়ে কিন্তু কলকাতা পৌঁছেছিলেন এবং তিনি একটা সময়ে কিন্তু তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এক অর্থে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু এবং দীক্ষাদাতা। ছেলেরা, তোমাদেরকে বলে রাখি যে তিনি যখন নবম শ্রেণীর ছাত্র ছিলেন সেই সময় কিন্তু তিনি জেলে গিয়েছিলেন এবং কয়েকদিন জেল খাটার পর তিনি বের হয়েছিলেন। এরপর তিনি যখন ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন সেই সময় তিনি ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। এরপরে তিনি 43-এর দুর্ভিক্ষের সময় এই অঞ্চলের মানুষের জন্য তিনি কাজ করেছেন। 46 সালের নির্বাচনের সময় তিনি মুসলিম লীগের হয়ে নির্বাচনের পক্ষে কাজ করেছেন এবং 1947 সালে যখন দেশ বিভাগ হলো, 47 সালে দেশ বিভাগের পর তিনি কলকাতা থেকে বাংলাদেশের ঢাকায় চলে আসলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং 1948 সালেই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং প্রধান ভূমিকাই পালন করেছিলেন। এরপরে 1948 সালে যখন ভাষার দাবিতে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল, সেই সময় শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তিনি কিন্তু হরতাল পালন করেছিলেন এবং কারাভোগ করেছিলেন। এবং তোমাদেরকে বলে রাখি যে 1952 সালে, একটু আগে আমি তোমাদের যে ছবিটা দেখালাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখা যাচ্ছে, যিনি ভাষা আন্দোলনের জন্য, ভাষার জন্য তারা র্যালি করতেছেন। এই র্যালিতে কিন্তু দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে কিন্তু ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এরপরে ভাষা আন্দোলনের সেই সময় তিনি কিন্তু কারাভোগও করেছিলেন কিছুদিন 1948 সালে ভাষার দাবিতে গ্রেপ্তার হয়ে। এরপরে 49 সালে যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধি আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। এই অপরাধে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল করা হয়েছিল, একটু আগে আমি বলেছি। শেখ মুজিবুর রহমান যখন দেখলেন যে পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা হলো এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী নানাভাবে বাংলা অঞ্চলের মানুষকে শোষণ করছে এবং যে স্বপ্ন নিয়ে আসলে পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান একটি নতুন রাজনৈতিক দলে যোগদান করলেন। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ এবং তিনি তখন জেলখানা থাকা অবস্থায় আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপরে ছেলেরা, তোমরা জেনে থাকবে যে শেখ মুজিবুর রহমানকে রাজবন্দী হিসাবে কারাগারে নেওয়া হয়েছিল 1952 সাল। তখন তিনি জেলখানা থেকে শুনতে পেয়েছিলেন যে ভাষার দাবিতে আন্দোলন চলমান রয়েছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। শেখ মুজিবুর রহমান তখন ফরিদপুর জেলে ছিলেন। এই ফরিদপুর জেলে থাকা অবস্থায় 16 থেকে
27 ফেব্রুয়ারি তিনি কিন্তু ভাষার দাবিতে অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলা করার দাবি এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে তিনি অনশন পালন করেছিলেন। এরপরে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে 1953 সালে তিনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং 54 সালে নির্বাচনে জয়ের পর তিনি কৃষি, বন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 56 সালে তিনি শিল্প, বাণিজ্য এবং শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে যে 1966 সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন এবং পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য তিনি কিন্তু 6 দফা উত্থাপন করেছিলেন। এরপর 68 সালে শেখ মুজিবুর রহমানের নামে একটি মামলা দেওয়া হয়, যে আগরতলা মামলা, যেটা অনেকেই আগরতলা ষড়যন্ত্র মামলা বলে থাকে। তোমরা এটা বলবে না, কারণ আসলে তিনি একটা দেশের মুক্তির জন্য, একটা অঞ্চলের মানুষের মুক্তির জন্য তিনি কিন্তু বৈঠক করেছিলেন। এই কারণে আমরা আগরতলা ষড়যন্ত্র বলবো না, আমরা বলবো তিনি আগরতলা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তিনি যখন বের হলেন 1969 সালে, তখন কিন্তু ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। এরপর 70 সালে যখন নির্বাচন হলো, শেখ মুজিবুর রহমান এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর যখন ক্ষমতা নিয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী টালবাহানা শুরু করেছিল, সেই এক পর্যায়ে কিন্তু 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক যে ভাষণ, যেটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই ভাষণটা দিয়েছিলেন। তো ভাষণের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্যের দিকে আমি যাব না, আমি জাস্ট শুধু শেখ মুজিবুর রহমানের জীবনের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জিগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। এরপর 1971 সালের 25শে মার্চ এবং 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের, যে আজ হতে বাংলাদেশ স্বাধীন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে বাংলার মাটি থেকে শেষ শত্রুটিকে খতম করা না পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। এই ঘোষণা দেওয়ার পর তাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া, পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গ্রেপ্তার ছিলেন। স্বাধীনতার পর তিনি আবার সেখান থেকে প্রত্যাবর্তন করেছিলেন এবং দেশ গঠনে আত্মনিয়োগ করেছিলেন। ছেলেরা, এই হলো মোটামুটি শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার, আপনি পড়াবেন হলো শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি, তার লেখক জীবনের কাহিনী এবং তিনি কি লিখেছেন, আপনি এত ব্রিফ হিস্ট্রি কেন তুলে ধরলেন? আমি এ কারণে তুলে ধরলাম যে শেখ মুজিবুর রহমান যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন, শেখ মুজিবুর রহমান যে একটা ত্যাগের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন, এরা সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা জানবো যে লেখক বঙ্গবন্ধু আসলে কেমন ছিলেন, তিনি কিরকম লেখক ছিলেন। শেখ মুজিবুর রহমান মূলত রাজনীতিবিদ, তিনি বাঙালির মহানায়ক, বিশ্বের মুক্তিকামী মানুষের, স্বাধীনতাকামী মানুষের মহানায়ক। তোমাদের এখানে বলে রাখি যে শেখ মুজিবুর রহমান নানা সময়ে কিন্তু তিনি কারাগারে ছিলেন। বলা হয়ে থাকে, মানে মোটামুটি ভাবে যে হিসাব পাওয়া যায়, তিনি 4682 দিন কিন্তু কারাগারে ছিলেন। আমি আবারও বলছি, তিনি 4682 দিন কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে, কারাগারে থাকাকালীন সময়ের মধ্যে তিনি নানা সময়ে তার জীবনের ঘটনাগুলো অনেক সময় লিপিবদ্ধ করার চেষ্টা করতেন, অনেক সময় তিনি লিখে যাওয়ার চেষ্টা করতেন। তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হলেন শেখ মুজিবুর রহমান, সেই সময়ে তার বন্ধু, তাদের সহকর্মী যারা শুভাকাঙ্ক্ষী ছিল, শেখ মুজিবুর রহমানকে তাগিদ দিচ্ছিল যে আপনি একটা আত্মজীবনী লেখেন, আপনি যে দীর্ঘ সংগ্রাম করে আপনার জীবন অতিবাহিত করছেন, বাঙালিদের জন্য সংগ্রাম করতেছেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করতেছেন, অতএব আপনি আপনার জীবনের একটি আত্মজীবনী লেখা শুরু করেন। শেখ মুজিবুর রহমান শুরুতে না করলেও একটা পর্যায়ে তার পরিবার থেকে কিন্তু তাকে ডায়েরি এবং কলম
বই ইত্যাদি সরবরাহ করা হয়েছিল কারাগারে। তো কারাগারে বসে সেই সময় তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান একটা বই লেখা শুরু করেছিলেন, সেই তার আত্মজীবনী লেখা শুরু করেছিলেন, যে বইটা দীর্ঘদিন সময় কিন্তু প্রকাশ হয়নি। অবশেষে 2012 সালে কিন্তু সেই বইটা অসমাপ্ত আত্মজীবনী নামে কিন্তু বের হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি প্রচ্ছদ অসমাপ্ত আত্মজীবনীর। এই বইটা যখন বের হয়ে গেল, 1967 থেকে 68 সালের লেখা একটি বই, এবং যে বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের শুরু থেকে 1955 সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। তোমরা যদি এই অসমাপ্ত আত্মজীবনী বইটা পাঠ করো তাহলে দেখতে পাবে একজন মানুষ কিভাবে খোকা থেকে মুজিব ভাই থেকে শেখ সাহেব থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিণত হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে যে একজন মানুষ খোকা, টুঙ্গিপাড়ার সেই খোকা কিভাবে মুজিব ভাইয়ে পরিণত হলো, এবং কিভাবে ধীরে ধীরে একটা সময়ে বঙ্গবন্ধুতে পরিণত হলো, এবং এই বঙ্গবন্ধুতে পরিণত হতে গিয়ে তাকে জীবনে কি পরিমাণ ত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেই সাথে বাংলা অঞ্চলের মানুষের ইতিহাস, বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, নানা ধরনের ইতিহাসও কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে ফুটে উঠেছে। তোমাদেরকে আমি একটু আগে বলেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4682 দিন কারাগারে ছিল। আমি আবারও বলছি 4682 দিন। যে মানুষটা 50-52 বছর বেঁচে ছিল, সে মানুষটা যদি এই 4682 দিন প্রায় 10 বছর কারাভোগ করে, তাহলে বুঝতেই পারছো তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কতটুকু ছিল। মানে জীবনের অধিকাংশ সময় তাকে কারাগারে কাটাতে হয়েছে। সে কারা জীবনের যে অভিজ্ঞতা, সেই কারা জীবনের অভিজ্ঞতা নিয়ে কারাগারে বসেই কিন্তু তিনি লিখেছিলেন কারাগারের রোজনামসা মানে প্রত্যেক দিনের যে দিনলিপি, সেটাকে বলা হয় রোজনামসা। এই কারাগারের রোজনামসার মধ্যেও কিন্তু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের নানা ঘটনাও কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। শেখ মুজিবুর রহমান একটা সময় চীন ভ্রমণ করেছিলেন। চীন ভ্রমণ করতে গিয়ে চীন তখন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং চীনে নানা ধরনের সামাজিক রাজনৈতিক সংস্কার সাধিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান কিন্তু সেই চীন ভ্রমণের অভিজ্ঞতার উপর নির্ভর করে একটা বই লিখেছেন। সেই বইয়ের নাম হলো আমার দেখা নয়া চীন। তার মানে আমরা দেখতে পাচ্ছি অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামসা, আমার দেখা নয়া চীন, এগুলো শেখ মুজিবুর রহমানের লেখা উল্লেখযোগ্য বই। ছেলেরা, আমাদের যে প্রবন্ধ রয়েছে 52 দিনগুলি, এই 52 দিনগুলি প্রবন্ধটি কিন্তু আমাদের অসমাপ্ত আত্মজীবনী নামক যে বইটি রয়েছে, সেই অসমাপ্ত আত্মজীবনী বই থেকে সংকলিত হয়েছে। মানে ওখানকার একটা অধ্যায়, ওখানকার একটা প্রবন্ধ কিন্তু আমরা এই 52 দিনগুলি হিসাবে পাঠ করে থাকি। আর এই 52 দিনগুলি সময়কাল হচ্ছে 1967 থেকে 68 সাল পর্যন্ত সময়। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন, এবং কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি কিন্তু এই বইটি রচনা করেছিলেন। এখানে 1920 থেকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে 1955 সালের ঘটনাবলী স্থান পেয়েছে। এবং বিশেষ করে আমরা এই প্রবন্ধে আজকে যেটা পাঠ করব সেটি হচ্ছে 1952 সালের স্মৃতিচারণ। 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে তিনি স্মৃতিচারণ করেছেন এই 52 দিনগুলি রচনার মধ্যে। এবং 1952 সালের 16 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন। সেই বন্দী থাকা অবস্থায় তিনি রাজবন্দীদের মুক্তি এবং ভাষার দাবিতে যে অনশন করেছিলেন, সেই অনশনের কথা, সেই অনশনের ঘটনা কিন্তু আমরা এই 52 দিনগুলো প্রবন্ধের মধ্যে আমরা পেয়ে যাই। আমরা দেখতে পাই যে 52 দিনগুলোর প্রবন্ধের মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমানকে শুরুতেই আমরা লক্ষ্য করি যে 15ই ফেব্রুয়ারি তারিখে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তো একদিন হঠাৎ করে জেল সুপার যে নাস্তা নাস্তা নিয়ে এসেছিল, তো সেই নাস্তা খেতে বলতেছেন শেখ মুজিবুর রহমানকে, তিনি বলতেছেন যে আমার নাস্তা খাওয়ার ইচ্ছা নাই, বা আমার নাস্তা খাবার ইচ্ছা নাই। তিনি বলতেছেন যে দীর্ঘদিন আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, একটা পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই রাষ্ট্র আমাদের সঙ্গে নানাভাবে বিমাতা সুলভ আচরণ করতেছে, আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করেছে, এমনকি আমাদের ভাষাকেও মানে আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটাকেও তারা রাষ্ট্রভাষা করতে চাচ্ছে না। দেশের এই সংকটজনক অবস্থায় থেকে তিনি বলছেন যে আমার কারাগারে থেকে যদি মৃত্যুও হয় তাও ভালো, কিন্তু আমি এই নাস্তা খেতে চাই না। তিনি যখন ফরিদপুর জেলে বন্দী ছিলেন, তো সেই সময় খুব স্বাভাবিকভাবে ফরিদপুর ছিল মানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থানই বলা যায়, জন্মস্থানের অঞ্চল। তখন গোপালগঞ্জ জেলা কিন্তু ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল, তো সেই হিসাবে ফরিদপুর তার জন্মস্থানই বলা যায়। তো তিনি যখন ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন, সেই সময় মানুষজন, আশপাশের মানুষজন শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিচ্ছিল। তারা স্লোগান দিচ্ছিল হচ্ছে রাজবন্দীদের মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, এভাবে স্লোগান দিচ্ছিল। তো ওই সময় কিন্তু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আরেকজন ব্যক্তি কিন্তু সেই কারাগারে বন্দী ছিলেন, ওনার নাম হচ্ছে, ওনার সহকর্মী ছিলেন উনি হচ্ছে মহিউদ্দিন। তো ওই মহিউদ্দিন সাহেবের নামে যখন স্লোগান দিচ্ছিলেন না, তো শেখ মুজিবুর রহমান তখন খুব দুঃখ পাচ্ছিলেন এই ভেবে যে আমার সঙ্গে মহিউদ্দিন রয়েছে, মহিউদ্দিন তো তাদের এই স্লোগান শুনলে মনোকষ্ট পাবে। কেন মনোকষ্ট পাবে? দুজনেই হলো ভাষার দাবিতে অনশন করতেছেন, দুজনেই কারাগারে বন্দী আছেন, কিন্তু জনগণ স্লোগান দিচ্ছে হচ্ছে শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। তখন শেখ মুজিবুর রহমান কিন্তু একটা প্রসঙ্গে তিনি তার কারাগারের রোজনামচায় লিখেছেন যে শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, শেখ মুজিবের মুক্তি চাই বলার প্রয়োজন কি? আমার একটি বিষয় তোমরা লক্ষ্য করো, শেখ মুজিবুর রহমান যে মহান নেতা ছিলেন, তার লেখনীর মাধ্যমে কিন্তু সেটা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি দেখো চিন্তা করেছেন তার সহকর্মীর কথা, যে আমি শুধু একা নেতা নই, আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছে, যে সেও অনশন করতেছে, সেও রাজবন্দী হিসেবে আছে, অতএব জনগণ শুধু আমার নামে স্লোগান দিচ্ছে, তিনি কিন্তু সেটা চাচ্ছিলেন না। ছেলেরা, আমরা একটা সময় দেখতে পাই যে 1952 সালে শেখ মুজিবুর রহমান যখন ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন, তখন তিনি একটা সময় খবরের কাগজে খবর পেলেন, এবং তার পরিচিত যে কারারক্ষীরা রয়েছে, কারারক্ষীদের মাধ্যমে জানতে পারলেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ভাষার দাবিতে মিছিল হয়েছে। সেই মিছিলে পশ্চিম পাকিস্তান সরকারের নির্দেশে ছাত্র এবং জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে, এবং গুলি বর্ষণ করা হয়েছে, এর ফলে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেকে মারা গেছে। তো এই কথা যখন তিনি শুনতে পারলেন যে ভাষার জন্য ছেলেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে নেমেছিল, মিছিল দিয়েছিল, সেই মিছিলে পুলিশ গুলিবর্ষণ করেছে, তখন শেখ মুজিবুর রহমান কিন্তু তার দূরদর্শী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে যেভাবে অত্যাচার করতেছে এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, আসলে তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না। এমনকি এই পাকিস্তান নামক যে রাষ্ট্রটি রয়েছে, সেই পাকিস্তান নামক রাষ্ট্রটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। তখন কিন্তু তিনি তার সেই প্রবন্ধে মন্তব্য করেছেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। ছেলেরা, এই কথার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের কিন্তু একটা রাজনৈতিক দূরদর্শিতার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। এ কারণে তিনি দেখতে পেয়েছেন যে এইভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, এটি আসলে পাকিস্তান সরকারের পতনেরই একটা দিক নির্দেশনা বহন করে। ছেলেরা, তোমাদেরকে এখানে বলে রাখি, শেখ মুজিবুর রহমানের এই উক্তি যে যথার্থ হয়েছিল, এটি কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি কিভাবে, যে যখন ভাষা আন্দোলন হলো, একটা পর্যায়ে কিন্তু ভাষার দাবিকে মেনে নিতে বাধ্য হলো পাকিস্তান সরকার,
একটা পর্যায়ে কিন্তু ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার গড়ে উঠলো। যখন শহীদ মিনার গড়ে উঠলো, সেই শহীদ মিনারগুলো কিন্তু পরবর্তী সময়ে আমাদের যতগুলো লড়াই সংগ্রাম হয়েছে, যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যতগুলো স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলো কিন্তু শহীদ মিনারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমরা এখনো দেখে থাকবে, এখনো যখন কোনো গণতান্ত্রিক আন্দোলন হয়, যখন কোনো লড়াই সংগ্রাম ঘটে দেশ জাতি এবং মানুষের মুক্তির জন্য, তখন কিন্তু দেখবা যে শহীদ মিনার থেকে সেই আন্দোলনগুলো শুরু হয়ে থাকে, যে কোনো ধরনের আন্দোলন। তার মানে শেখ মুজিবুর রহমান কিন্তু সেই 1952 সালে যখন গুলি করেছিল তখনই বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকারের আর বেশি দিন নাই, পাকিস্তানকে আসসালামু আলাইকুম একটা সময় আমরা জানাবো ইনশাল্লাহ। এ কারণে তিনি বলেছেন যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। ছেলেরা, একটা পর্যায়ে দেখো শেখ মুজিবুর রহমান যখন অনশন করতেছিলেন, একটা পর্যায়ে তিনি কোনো প্রকার খাবার নিচ্ছিলেন না। এবং তোমরা যদি 52 দিনগুলি প্রবন্ধটি পড়ো তাহলে দেখবা যে কত কষ্ট তিনি কারাগারে করেছেন। তিনি খাবার খাচ্ছিলেন না, তাকে জোর করে নাক দিয়ে নল ঢুকিয়ে কিন্তু খাবার দেওয়া হচ্ছিল, এবং তার কিনা বলে নাকের মধ্যেই নল ঢুকাতে ঢুকাতে তার নাকের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, নাক দিয়ে বারবার রক্ত পড়তেছিল। এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাদের রাজবন্দীদের যদি মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কোনো খাবার গ্রহণ করব না। তখন যিনি জেলার সাহেব ছিলেন, জেলার সাহেব কিন্তু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক নেতা হিসাবে বেশ সমীহ করতেন। তিনি কিন্তু একটা সময় এসে শেখ মুজিবুর রহমানকে অনুরোধ করেছিলেন যে আপনি যদি খাবার না খান তাহলে কিন্তু একটা সময় আপনি মারা যেতে পারেন, আপনার জীবন নিয়ে আমরা সংখ্যায় আছি, তখন আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন না। আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, আপনি যদি বাংলাদেশের মুক্তির জন্য কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে। তখন তিনি সেই জেলার সাহেব বলেছিলেন বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। ছেলেরা দেখো, একজন সরকারি কর্মচারী 1952 সালেই কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই লোকটি, এই যুব নেতা বাংলাদেশকে একটা সময় আলোর পথ দেখাবে, বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। সেটা তিনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সেই জেলারের আশা কিন্তু পূর্ণ করে গিয়েছিলেন। ছেলেরা, একটা সময় আমরা দেখতে পাই যে তিনি যখন কোনোভাবেই খাবার গ্রহণ করছিলেন না, বাধ্য হয়ে কিন্তু পাকিস্তান সরকার শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। যখন এই টেলিগ্রাফটি ফরিদপুর জেলখানায় পৌঁছেছিল তখন তার যে বন্ধু সহকর্মী ছিল, তার নাম ছিল মহিউদ্দিন সাহেব কিন্তু ডাবের পানি দিয়ে শেখ মুজিবুর রহমানের অনশন ভঙ্গ করেছিলেন। এবং এখানে দেখো নেতা হিসেবে কতটুকু মানবিক ছিলেন সেটা আমরা লক্ষ্য করি। যখন শেখ মুজিবুর রহমানের মুক্তি হলো তখন কিন্তু তিনি মন খারাপ করেছিলেন যে আমার মুক্তি না হয়ে যদি মহিউদ্দিনের মুক্তি হতো তাহলেই মনে হয় ভালো হতো। মানে তার বন্ধু সহকর্মী তার মুক্তির জন্য সে আকাঙ্ক্ষা করতেছে যে আমার মুক্তির দরকার নেই, যদি মহিউদ্দিনের হতো তাহলে আমি খুব খুশি হতাম। তার মানে তিনি যে একজন বড় মাপের এবং উদার রাজনৈতিক নেতা ছিলেন, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ফরিদপুর জেলখানায় শেখ মুজিবুর রহমান যখন মুক্ত হলেন তখন তার বাবা সুদূর গোপালগঞ্জ থেকে ফরিদপুর জেল গেটে এসেছেন। ততদিনে শেখ মুজিবুর রহমান কারাগারে না খেয়ে অনশন করতে গিয়ে তার স্বাস্থ্য ভেঙে গেছে, তিনি খুব দুর্বল হয়ে গেছেন। এই ব্যাপারগুলো ঘটেছে এবং যে কোনো সময় তিনি প্রাণ নাশেরও তার একটা সংখ্যা ছিল। এই কারণে জেলখানার যে লোকজন ছিল তারা কি করেছে, যে স্ট্রেচারে করে শেখ মুজিবুর রহমানকে জেল গেটের বাইরে রেখে আসছে। এখানে একটা বিষয় কি জানো, যে কারাগারে বন্দি অবস্থায় যখন কোনো রাজবন্দি কিংবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, বিশেষত রাজবন্দিরা, তখন কিন্তু সরকার কিংবা জেল কর্তৃপক্ষকে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, জবাবদিহি করতে হয়, এগুলো নিয়ে অনেক সময় আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে। তো এই কারণে জেল কর্তৃপক্ষ যখন দেখেছে যে এই লোক অনশন করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেই সময় ওনাকে কিন্তু বাইরে রেখে আসে। বলতেছে মানে শেখ মুজিবুর রহমান তার বইয়ের মধ্যে লিখেছেন যে যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, মানে জেল গেটের বাইরে স্ট্রেচারে করে রেখে আসছে।
যে যদি মারা যায় জেলখানার বাইরে মারা যাবে। যদি জিজ্ঞাসা করা হয় যে কেন মারা গেল, যে আমরা জানি না, মুক্তি দিয়েছি, আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি। মানে দেখো, জেল কর্তৃপক্ষ একটা লোক না খেয়ে তার অবস্থা নাজেহাল হয়েছে, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন, এরকম একটা অবস্থা, শারীরিক অবস্থা অসুস্থ, তাকে কিন্তু বাইরে রেখে এসেছে যে যদি মারা যায়, যদি কোনো সমস্যা হয়, বাইরে গিয়ে হোক। ছেলেরা জেল গেট থেকে যখন তার বাবা তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং যখন তাকে বাইরে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন, গোপালগঞ্জের নিজ বাড়িতে নিয়ে গেলেন, দীর্ঘ সময় প্রায় 2 বছর পর তিনি মুক্ত হয়েছিলেন। সেই সময়ে আমরা কিন্তু তার একান্ত পারিবারিক কিছু আলাপ আলোচনা কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সঙ্গে তার একান্ত কিছু কথোপকথন হচ্ছিল। সেই সময় আমরা দেখতে পাই তিনি বেগম মুজিব তার পরিবার নিয়ে খুব শঙ্কিত ছিল। তিনি বলতেছিল যে তুমি এভাবে অনশন করতেছো, যদি কারাগারে তোমার কিছু হয়ে যেতে তাহলে তুমি দেশের জন্য কিভাবে কাজ করতে। তার মানে বোঝা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই যে লড়াই সংগ্রাম করেন, এই যে বারবার জেলে যান, এই যে মানুষের মুক্তির জন্য কথা বলেন, এখানে কিন্তু তার মিসেসের একটা সমর্থন ছিল। সমর্থন না থাকলে তিনি পারতেন না। কিন্তু পারিবারিকও একটা কষ্ট ছিল। কিরকম, তিনি কিন্তু একটা সময় বলেছেন যে তোমার যদি কিছু হয়ে যেত, হয়তো আমাদের খাওয়া পড়ার সমস্যা হতো না, কারণ আমাদের পারিবারিক যে সম্পদ আছে সেটা দিয়ে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম। তিনি কিন্তু তার যে স্বামী শেখ মুজিবকে প্রশ্ন করেছেন, মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? এই কথার মধ্য দিয়ে কিন্তু বেগম মুজিবের একটা পারিবারিক যে মনোকষ্ট, এটা কিন্তু ফুটে উঠেছে। যে দীর্ঘ সময় তার স্বামী কারাগারের মধ্যে থাকে, একবার যায় তো আর কোনো খোঁজ খবর নাই, কারাগারের মধ্যেই কাটাতে থাকে। তখন কিন্তু তার যে পারিবারিক প্রয়োজনীয়তা, এটা কিন্তু অনেকাংশে অপূর্ণ থেকে যায়। তখন কিন্তু তিনি শেখ মুজিবকে প্রশ্ন করেছেন, মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চায়? অর্থাৎ এই উক্তির মাধ্যমে আমরা বলতে পারি যে বেগম মুজিবের যে পারিবারিক, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন কারাগারে থাকার কারণে যে পারিবারিক জীবনের যে অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতার কথা কিন্তু আমরা এখানে আমরা লক্ষ্য করেছি। আসলে এগুলো ত্যাগেরই নিদর্শন বলা যেতে পারে। যে বেগম মুজিবও কিন্তু তার পরিবারকে জেলে রেখে কিন্তু নিজেও কিন্তু ত্যাগ করেছেন। এখানে আমরা আরেকটা ঘটনা লক্ষ্য করি। যেমন ধরো যে শেখ মুজিবুর রহমান যখন সন্ধ্যাবেলা যখন বসেছিলেন, হঠাৎ করে তিনি দেখে গিয়েছিলেন তার মেয়ে হাচু, যিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি ছোট ছিলেন সেই সময়। আর তিনি যখন জেলে যান, তার আরেক ছোট ছেলে ছিলেন, ওনার নাম হচ্ছে শেখ কামাল। তো শেখ কামালকে একদমই ছোট রেখে তিনি জেলখানায় গিয়েছিলেন। তখন যিনি জেলখানা থেকে ফিরে আসেন, তখন শেখ কামাল কিছুটা বড় হয়েছে। যখন বড় হয়েছে, হঠাৎ করে যখন শেখ মুজিবুর রহমান বাড়িতে এসেছে, আমাদের যে হাচু আপা, এই হাচু আপা কিন্তু বারবার আসতেছিলেন শেখ মুজিবুর রহমানের কাছে এবং বারবার আব্বা আব্বা বলে ডাকতেছিলেন যে আব্বা। তখন কামাল, শেখ কামাল, উনি কিন্তু আসতেছিলেন না, বা কারণ হচ্ছে 2 বছর তার সঙ্গে দেখা নাই, লোকটাকে তাকেও ঠিক মতো চেনে না। তখন বারবার যখন হাসু আপা শেখ মুজিবুর রহমানকে আব্বা আব্বা বলে ডাকতেছিল, শেখ কামাল কিন্তু তখন বলেছে যে হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। চিন্তা করো কতটুকু একটা পারিবারিক ট্র্যাজেডি আমরা লক্ষ্য করতেছি, যে একজন লোককে বিনা বিচারে আটক করে রেখেছে, তার সন্তান জন্মের পর বড় হয়ে গেছে, যে বাবাকে ঠিকমতো ডাকতে পারে না, বড় বোনের ডাক শুনে তার বাবা ডাকার খুব ইচ্ছা হয়েছে, সে বলতেছে হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। শেখ মুজিবুর রহমান এই কথা শোনার পর এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিলেন এবং তিনি চিন্তা করতেছিলেন এবং বলতেছিলেন, তিনি বইয়ের মধ্যে লিখেছেন যে বিনা বিচারে একজন মানুষকে পরিবার পরিজন থেকে আলাদা করে রাখা যে কতটুকু মানে অন্যায় কাজ, এটা আসলে এই পাকিস্তানি জান্তারা বুঝতে পারে না। এবং শেষে তিনি বলেছেন যে শাসকরা যখন শোষক হয়ে ওঠে, তখন আসলে মানুষের মঙ্গলের চেয়ে অমঙ্গলই
বেশি হতে থাকে। বস্তুত শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি রচনার মাধ্যমে আমরা যেটা বিষয় লক্ষ্য করি যে 1952 সালের স্মৃতিচারণ তিনি করেছেন। সেই সময়ে ভাষা আন্দোলনের ঘটনাগুলোকে তুলে ধরেছেন এবং ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমান ব্যক্তি জীবনে কিভাবে ত্যাগ করে স্বীকার করেছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু এই 52 দিনগুলি প্রবন্ধের মাধ্যমে আমরা দেখতে পাই। এখানেই মূলত আমাদের প্রবন্ধটি শেষ হয়েছে। আর ছেলেরা, তোমাদেরকে বলে রাখি যে আমাদের 52 দিনগুলি যে রচনা রয়েছে এখান থেকে নানা সময়ে নানা ধরনের প্রশ্ন এসে যায় এবং রচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। তোমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করবে, কারণ দেখা গেছে পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে যে এমন কোনো পরীক্ষা নেই যে এই অধ্যায় থেকে